আমি পদ্মজা, পর্ব 50। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শুনছান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে। আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবে বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতে থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো। ধুর, আপনি সবসময় ঘাড়তেরামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবের সাথে থাকা। গতদিনও বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবের সাথে। কয়টা দিনই তো, আজীবন একসাথে থাকবো। আচ্ছা যাচ্ছি, এখন ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমি চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আসি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো, বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে আসছেন আমি ঠিক আছি নাকি তাই। ভয় পাবেন না, একদম না। আমি দু হাতে পদ্মজার দুগাল ধরল। আমি তো জানি আমার পদ্মাবতী কতটা সাহসী। এই জন্য এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে, এবার যান। আমি হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর পদ্মজা দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটা স্পষ্ট কণ্ঠে ছন্দ হৃদয়ে স্পন্দিত করে। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবার সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তে অবশ্যই ঘুম চলে আসে। সকালে উঠে পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পরে ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বলল পদ্মজা। ফরিনা হেসে বললেন, এইটা আবার কন লাগে, লয়া যাও। তুমি খাইবা কোন হন? ভাবিকে খাইয়ে এসে এরপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতে রাজহাঁসের মাংস আছে না? হ আছে তো, ওই যে পাতিলটাই। পদ্মজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংস ভুনা দিয়ে নিয়ে যায়। ঘরে ঢুকেই দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভটের মতো ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে। পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুবই বিস্মিত। রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো। ঝাঁপিয়ে পড়লো খাবারের ওপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে। এমনভাবে রুম্পা খাচ্ছে যেন কোনোদিন খাবার খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি রাজহাঁসের মাংস ভুনা খেয়ে ফেলল। খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেওয়ালে ঘেঁষে বসে। মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসলো। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে নিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর হ আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডায় হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারে শীত বোধহয় মানুষ মারার জন্য এসেছে। এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই। ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে তাকিয়ে দৃষ্টিপাত করলো। রুম্পার চোখ বরাবর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি ছুটে এসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চাই। পদ্মজা জোরালো কণ্ঠে ডাকলো, লতিফা বুবু।
লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখলো, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটা ঝনঝন শব্দ হয়। পদ্মজা চৌকিতে ঘাড় ঘুরে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে, ঘরের জিনিসপত্র ছুটছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আহ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পার পাগলামি থেমে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রেখে উৎকণ্ঠ হয়ে বলল, আমি তোমার ইচ্ছা কইরা দুঃখ দেই নাই বোন, বেশি বেদনা করতাছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদ্মজা দুই চোখ মেলে তাকায়। রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশের খুলে বেরিয়ে এসেছে আসল রূপে। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড ভালো, নরম কোমল মানুষ। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল, কেন পাগলের অভিনয় করছো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালি ঢুকে। নৌকা চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল, সে ছেলেটা নৌকায় আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালের ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম করে হলেও 20 বার তাকে কালি ডেকেছে। অন্ধকারে নাকি তাকে দেখাই যায় না, এমন অনেক কথাও বলেছে। কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি। পুরো রাতটা সে কেঁদেছে। কেউ তাকে কালি বলবে, আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালি বেয়ান। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বেয়ান গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কিরে ব্যাঠা, বুঝিস কিছু? এই শরীরে ভূতে ধরলো নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরে বলল, আরে বেয়ান কি কানে শুনে না? কাল তো ঠিকই শুনছিল। ঠান্ডা কি কানের ভেতরে ঢুইকা গেছে? ও কালি বেয়ান। বেয়ান? পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলেও শিক্ষা দেয়নি, যারে তার ইচ্ছা ডাকা উচিত না। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সামনে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি বলে ডাকতে আর বেয়ান ডাকতে। আমি আপনারে বেয়ানও না। আমার দুলা ভাইয়ের কোনো আপন ভাই নাই। আপনি কোথাকার কে? এই ফর্সা চামড়ার দেমাগ দেখান। আরেকবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাটা শেষ করে পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথম করা একটি মুখ। মৃদুল ঘর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলেছে? তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটা মেয়ে পাগল, আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বৈঠা ছুঁড়ে ফেলে দিল। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ের নৌকা ধাক্কা খেলো। ফলে নিমিষে এসে দূরে চলে যায় নৌকাটি। নৌকা থাকা ছেলেটা চিৎকার করলো, মৃদুল ভাই, আমি আয়াম কেমনে, বৈঠা ফেলাইয়া দিছো। মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকা অনেক দূরে চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট্ট বাচ্চাটি সাঁতরে পার হয়ে আসবে কিভাবে? মৃদুল রাগে এক পাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতে রুম্পার কান্না থেমে গেল। যেন এই পায়ের শব্দগুলো সে চেনে। রুম্পা কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে পড়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত চেপে ধরে চাপা স্বরে দ্রুত বলল, এখান থেকে চলে যাও বোন, আর আগায়ও না। এরা পিশাচের মতো, সিরা খায়া ফেলবো। ওদের দয়া মায়া নাই। তুমি অনেক ভালা, তোমার কোনোদিন ভুলতাম না আমি। তুমি এখানে থাইকো না। তুমি এই বাড়ির কারোর লগে যোগাযোগ রাখো না। ওরা কি করছে ভাবি? অনুরোধ করছি, আমাকে বলুন ভাবি, অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। পায়ের শব্দটা যত কাছে আসতে তার কাঁপুনি ততই বাড়ছে। সে ছল ছল চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল, পেছনে উত্তরে ধর রক্ত। পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছে যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বলল, তুমি এই ঘর থেকে বাইর হও। অনেক অবাধ্যতা দেখেছি, আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে উঠে, গাঢ় লাল। সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাকুন? রুম্পা ভাবি পদ্মজা কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠের চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না আমি পাগল, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বাড়াইয়া যাও বউ। পদ্মজা নাছর বান্দা হয়ে বলল,
যাব না আমি, রুম্পা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতে পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না। পদ্মজার কথাটা মাটিতে পড়ার আগে খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল।